বিয়ে করেন, বিয়ে করার ক্ষেত্রে রেজিস্ট্রি করানো বা বিয়েকে সরকারিভাবে সরকারি খাতায় নথিভুক্ত করানো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসেস। আগে থেকে নোটিশ দাও, তারপর বিয়ের দিনে বা অন্যান্য দিনে এই রেজিস্ট্রির পর্ব সারো। এবার যদি বলি, কেউ যদি বিয়ের মতো লিভিনের ক্ষেত্রেও যেতে চান, সেক্ষেত্রেও তাকে এই সরকারি নথিভুক্ত করাতে হবে তাদের এই গোটা লিভিন সম্পর্কটাকে। হ্যাঁ, এইটাই কিন্তু এবার নতুন আইন আসছে। তবে বাংলায় এক্ষুনি যারা লিভিং করতে চান তাদেরকে হয়তো এই সমস্যা পোহাতে হবে না, কিন্তু যারা উত্তরাখণ্ডে থাকেন বা উত্তরাখণ্ডের বাসিন্দা, তাদের কিন্তু এখন থেকে এইটাই তাদের নিয়ম মেনে চলতে হবে। যদি কেউ লিভিং করেন, সেক্ষেত্রে তাকেও সরকারি খাতায় তাদের সম্পর্ককে নথিভুক্ত করাতে হবে। এবং যদি কেউ তাদেরকে বাড়ি ভাড়া দেন, অর্থাৎ লিভিনে থাকা সম্পর্কে যারা রয়েছেন তাদেরকে কেউ যদি বাড়ি ভাড়া দিতে চান, সেক্ষেত্রে এই নথিভুক্ত না থাকলে কেউ তাদেরকে কিন্তু বাড়ি ভাড়া দিতেও পারবেন না। এইরকমই নিয়ম উত্তরাখণ্ড সরকার আনছে, কিন্তু কেন? সৌজন্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। কি এই ইউনিফর্ম সিভিল কোড? শেষ কয়েক মাস ধরে যা জাতীয় রাজনীতিতে অন্তত অত্যন্ত একটি আলোচ্য বিষয়। কি সেই ইউনিফর্ম সিভিল কোড এবং কিভাবেই বা উত্তরাখণ্ডে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হলো, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নিউজ18 ডিজিটালে আপনাদের স্বাগত, আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। আমরা যদি দেখি, আমাদের দেশে তো প্রচুর ধর্ম, প্রচুর সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেন। তবে বেশিরভাগ ধর্মের ক্ষেত্রে বেশ কিছু ধর্মের আচার রয়েছে যেগুলো তাদের জন্য একেবারে স্বতন্ত্র, অর্থাৎ তারা আলাদাভাবে সেই ধর্মকে সেইভাবেই তারা প্র্যাকটিস করেন। তার কিছু ইম্প্যাক্ট আমাদের সরাসরি যে আইন ব্যবস্থা রয়েছে তার উপরেও পড়ে। তার কারণ কি? ভারতীয় সংবিধান তো বলে প্রত্যেকেই তার নিজস্ব ধর্ম পালনে তার অধিকার সংবিধান আমাদেরকে প্রদান করছে। অর্থাৎ আমি যদি আমার ধর্ম পালন করতে চাই, সেক্ষেত্রে আমার সংবিধান আমাকে সেই অধিকার দিচ্ছে। তাই কোথাও গিয়ে সেই ধর্মীয় আইন অনেক ক্ষেত্রে দুটো মানুষ পাশাপাশি দাঁড়ালেও তাদের দুজনের ধর্মীয় আইন তাদের দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সংবিধান বা বলা ভালো ভারত সরকার একটা অন্য জিনিস চিন্তা ভাবনা করছিল, যে কিভাবে এই সবাইকে একটা আইনের আওতায় আনা যায়, কিভাবে একটা আইন হবে। মূলত কোন কোন ক্ষেত্রে? মূলত যেটা বলা হয় যে ভারতীয় যারা বসবাসকারী, যারা ভারতীয় নাগরিক হবে, তাদের বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক, রক্ষণাবেক্ষণ, এই রকম যে দেওয়ানি বিষয়গুলো, অর্থাৎ সিভিল ম্যাটার যেগুলো রয়েছে, এই সিভিল ম্যাটারগুলো নিয়ে তাদের যে আইন থাকবে, সেই আইন প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে সমান করা হোক। ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি নীতি, এই বিষয়টা নিয়ে বিস্তর বিভিন্ন মহলে বিভিন্ন বিতর্ক রয়েছে। আদতে সেটা ধর্মনিরপেক্ষতাকে বজায় রেখে কতটা করা সম্ভব, সেই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত রয়েছে। তবে তার মধ্যেও আজকে যে আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত ভারতে প্রথমবার কোনো রাজ্যে, কোনো ভারতের কোনো অঙ্গরাজ্যে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হলো। আজকে সোমবার, আজকে দুপুর 12:30টার সময় ইউনিফর্ম সিভিল কোড লাগু হলো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী গত বছরের ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন যে আগামী বছর, অর্থাৎ 2025, যেটা এখন চলছে, জানুয়ারি মাসের মধ্যেই আমরা চালু করব ইউনিফর্ম সিভিল কোড এ রাজ্যে। সেই মতো করেই তারা চালু করলেন ইউনিফর্ম সিভিল কোড আজ দুপুর 12:30টা থেকে। ইউনিফর্ম সিভিল কোডের জন্য নিজস্ব অ্যাপ, নিজস্ব তার কী কী নিয়মকানুন রয়েছে, সেগুলো যাতে নাগরিকদের কাছে আরও সহজভাবে পৌঁছানো সম্ভব হয়, তার ব্যবস্থা সরকারি তরফে করা হয়েছে এবং বেশ কিছু কর্মসূচি সেই মতো নেওয়া হয়েছে। তো ইউনিফর্ম সিভিল কোডে একাধিক বিষয়, যেগুলো সমস্ত ধর্মের মানুষের, যাতে তাদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করে তাদেরকে একসাথে রাখতেও সাহায্য করে, আবার কোনো ধর্মীয় আইন যাতে কোনো সাধারণ মানুষের একটা বড় কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বিষয়গুলোকেও সুনিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে অন্তত ইন্ট্রোডাকশনটা দিলাম, যেগুলো অত্যন্ত উল্লেখযোগ্য পরিবর্তন, তার মধ্যে লিভ ইন নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। এতদিন আমরা জানি প্রত্যেকেই যে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে বিবাহ সম্পর্কিত প্রচুর আইন রয়েছে। আলাদা আলাদা ধর্মের ক্ষেত্রে আইন থাকলেও বিবাহ সংক্রান্ত আইন কিন্তু আমরা প্রত্যেকে জানি যে রয়েছে। সর্বনিম্ন বয়স কত হবে, তারা কীভাবে তা নথিভুক্ত করতে পারবেন, সবই কিন্তু আইনে বলা রয়েছে। এই যে
ইউনিফর্ম সিভিল কোড যেটা উত্তরাখণ্ডে চালু করা হলো, সেখানেও কিন্তু একেবারে স্পষ্ট করে বিবাহ বিচ্ছেদ কিভাবে কি হবে সমস্ত কিছুর কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা একেবারে করা রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহ নিয়ে সর্বনিম্ন বয়স কিন্তু এখানেও বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে সেটা 21 বছর। এবং সব থেকে বড় কথা, এইটা কিন্তু একেবারে যে কোনো ধর্ম মত নির্বিশেষে প্রত্যেকের ক্ষেত্রে এটা সমান হবে, সেটাই কিন্তু বলা হয়েছে এই ইউনিফর্ম সিভিল কোডে। তার মধ্যে অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপডেটটা নিয়ে মূলত আলোচনা করছিলাম, যে এই ইউনিফর্ম সিভিল কোড যদি চালু হয়, বেশ কিছু সময়ের সাথে সাথে আমরা আমাদের সমাজ ব্যবস্থা অনেক পাল্টেছে। হয়তো ভারতীয় সংবিধান যে সময় লেখা হয়েছিল সেই সময় সমাজের দিকে তাকালে তখন লিভ ইন রিলেশনশিপ বা এই ধরনের কিছুর অস্তিত্ব হয়তো সেইভাবে ছিল না। তাই সেই সময় যে আইনগুলো লেখা হয়েছে তাতে এর অস্তিত্ব বা এগুলো কোনো কিছুই কিন্তু সেই সময় দেখতে পাওয়া যায়নি। তাই পরবর্তীতে গিয়ে যখন আস্তে আস্তে সমাজ পাল্টেছে, মানুষ পাল্টেছে, আইন আস্তে আস্তে নিজেকেও পরিবর্তন করেছে, পরিমার্জিত করেছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে ইউনিফর্ম সিভিল কোডে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্তের কথা বলা রয়েছে এই লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে। কী কী বলা রয়েছে মোটামুটি সেটা একটু ছোট্ট করে বলে দিই। হয়তো এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এতটাই ওয়াইড একটা সাবজেক্ট, সব তো বলা একেবারেই সম্ভব নয়, তাও চেষ্টা করবো একটু ছোট করে যদি বলে দেওয়া সম্ভব হয়। মূলত যেটা বলা হয়েছে যে আইন অনুযায়ী যেভাবে বিয়ের ক্ষেত্রেও নোটিশ দিয়ে সরকারি খাতায় নথিভুক্ত করতে হয় যে কেউ বিয়ে করছেন, অর্থাৎ তারা রেজিস্ট্রি করছেন, ঠিক তেমনভাবেই কারোর লিভ ইনের সম্পর্ক হলেও সেটাকেও সরকারিভাবে নথিভুক্ত করতে হবে। এবং সেই নথিভুক্ত করার ক্ষেত্রেও ন্যূনতম এক মাস আগে তাদেরকে নোটিশ দিতে হবে এবং সেই নোটিশ দিয়ে, আদালতকে নোটিশ দিয়ে তাদেরকে একটু রেজিস্ট্রি করাতে হবে তাদের এই সম্পর্ককে। এবং যদি সেটা কেউ না করেন, যদি সেটা না করে কেউ লিভ ইন সম্পর্কে এগিয়ে যান, তারা কোনোভাবে সরকারি খাতায় সেটা নথিভুক্ত করলেন না, রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সাজার কথাও ঘোষণা রয়েছে এই ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে। এবং লিভ ইন সম্পর্কে রয়েছেন এই রকম কোনো যুগলকে যদি কেউ বাড়ি ভাড়া দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত কিছু তথ্য তার কাছ থেকে তারা লিখে নেবেন। এবং কেউ যদি বাড়ি ভাড়া দেওয়ার সময় কোনো তথ্য গোপন করেন বা যারা বাড়ি ভাড়া নিচ্ছেন তারা কোনো তথ্য গোপন করেন, সেক্ষেত্রেও কিন্তু ইউনিফর্ম সিভিল কোডে তাদের জন্য শাস্তি রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্ষুনি না আসলেও উত্তরাখণ্ডের বাসিন্দাদের জন্য হলেও ইউনিফর্ম সিভিল কোড কিন্তু বেশ কিছু এইরকম নতুন নতুন পরিমার্জিত আইনের ভাষা আমাদের ভারতের নাগরিকদের শেখাচ্ছে, যেটা হয়তো পরবর্তীতে অন্যান্য রাজ্যে যখন চালু হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এবং লিভ ইনের সরকারি নথিভুক্ত না করালে কী হবে? যদি কেউ না করান তাহলে সর্বোচ্চ 3 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানা হতে পারে। আর যদি কেউ ভুল তথ্য দেন, যেটা বাড়ি ভাড়ার ক্ষেত্রে বলছিলাম, তো সেক্ষেত্রেও কিন্তু 6 মাসের জেল এবং 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু একটা পুরোপুরি আইন নিয়ে আসা হলো। এবং মাথায় রাখতে হবে ইউনিফর্ম সিভিল কোড মানে এই আইনে কিন্তু কোনো ধর্ম, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো বিভাজন নেই। প্রত্যেক নাগরিকের জন্য, যারা উত্তরাখণ্ডের যারা বাসিন্দারা রয়েছেন প্রত্যেক নাগরিকের জন্য কিন্তু এই আইন সমানভাবে কাজ করবে। শুধুমাত্র তাই নয়, বিয়ের ক্ষেত্রেও যা যা নিয়ম রয়েছে, যে বিবাহিত অবস্থায় কেউ দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না, যদিও কোনো ধর্মীয় আইনে এইরকম কোনো উল্লেখ থেকেও থাকে, তিনি কিন্তু এখন যারা উত্তরাখণ্ডে থাকেন তারা কিন্তু দ্বিতীয়বার বিয়ে চাইলেও করতে পারবেন না। তাদের যদি মনে হয় যে তাদের ধর্ম তাদেরকে বলে যে দ্বিতীয় বিয়ে করার অধিকার তাদের রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উত্তরাখণ্ডের আইন কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের আওতায় চলে এলো, মানে এটা কিন্তু সবার জন্য এবার একই আইন চলে আসছে। সামাজিক বিয়ের ক্ষেত্রেও একেবারে যেটা বলা একটু আগেও বলছিলাম, পুরুষদের ক্ষেত্রে 21 বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর। এই সমস্ত কিছু কিন্তু একেবারে পুরোপুরিভাবে নথিভুক্ত রয়েছে এতে। আজকে দুপুর 12টা থেকে 12:30 থেকে এই আইন বলবৎ হলো এবং এই আইন বলবৎ হওয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে, কেননা ইউনিয়ন সিভিল কোড হয়তো প্রথম উত্তরাখণ্ডে আজকে হলো, কিন্তু আগামী কিছু সময়ের মধ্যে অন্তত বিজেপি শাসিত কিছু রাজ্যে এই ইউনিয়ন সিভিল কোডকে আইনে রূপান্তর করার একটা প্রক্রিয়া কিন্তু যে আমরা দেখতে পেতে চলেছি, তেমনটা
এমনটাই কিন্তু রাজনৈতিক মহলও মনে করছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিফর্ম সিভিল কোড আনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেতেই পারি যে এই রকম বেশ কিছু পরিমার্জিত আইন, যেগুলো সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এসে সবার জন্য একরকম আইন আনা হবে, এই রকম একটা ছবি কিন্তু আগামী কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পেতেই পারি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি হয়, সেক্ষেত্রে কী কী আইন পাল্টানো প্রয়োজন, কোন কোন আইনের ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্রগুলো পরিমার্জিত করা সম্ভব, কিংবা যারা দীর্ঘ সময় ধরে একটা ধর্মীয় বিশ্বাস কিংবা একটা ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে যারা রয়েছেন, তাদেরকে কোনোভাবে তাদের সেই ধর্মীয় বিশ্বাসকে ভেঙে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু করা আদৌ কি যুক্তিযুক্ত? আপনারা কি মনে হয়, আপনার কি মনে হচ্ছে এই গোটা বিষয়? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর অন্যান্য সমস্ত আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ18 বাংলায় ডিজিটালের দিকে। অনেক ধন্যবাদ।